পূর্ব ঘোষণা ছাড়াই আবারও পেঁয়াজ রপ্তানি বন্ধ করল ভারত, অভ্যন্তরীণ সংকটের অজুহাত। দেশের বাজারে হু হু করে বাড়ছে দাম, উদ্বিগ্ন ক্রেতারা, নজরদারির দাবি। রপ্তানি বন্ধ ঘোষণার পরপরই দেশের বাজারে দাম বাড়াটা এটা অস্বাভাবিক। ইন্ডিয়া মাল দিব শোনানোর কারণে কিছু বিক্রি বেশি দামে বিক্রি করতেছে। ইন্ডিয়া যদিও পেঁয়াজ বন্ধ করেও থাকে, এত তাড়াতাড়ি দামটা বাড়ার কথা না। আমাদের পণ্য রাস্তায় রয়েছে, পাইপলাইনে রয়েছে, হঠাৎ করে বলে দিলেন যে বন্ধ, এটা কেমন কথা? কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা, মত বিশ্লেষকদের। বাজারের যে মোবাইল কোর্ট হোক, সরকারের যে মেকানিজম গুলো আছে, সেই মেকানিজম গুলোকে অত্যন্ত তৎপর রাখতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম, সকালের সময় সঙ্গে আছে আমি এস.এম. ইকবাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আমি আসি দেশে, আমার এখন 15 লক্ষ টাকা ঋণ, আমি ঋণের যন্ত্রণায় বাড়িতে থাকতে পারি না। ধুলোয় মিশেছে উন্নত জীবনের স্বপ্ন, দালালের খপ্পরে পড়ে সব হারিয়েছেন কয়েক হাজার মানুষ। ধরাছোঁয়ার বাইরে ব্রুনাই মানব পাচার চক্রের মূল হোতা বিজন। নির্ধারিত সময়ের পরও লাইসেন্স নবায়ন করতে পারেনি 2/3 বেসরকারি হাসপাতাল। একাধিক শর্ত পূরণে ব্যর্থ ছোট হাসপাতালগুলো, হুঁশিয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের। কোটি টাকার ড্রেজিংয়েও সচল রাখা যাচ্ছে না ফেরি, প্রকৃতির উপর দায় চাপাচ্ছে BIWTA, বিকল্প চ্যানেলের সন্ধান। এবং প্রত্যাবাসন বিমুখতা ও আন্তর্জাতিক চাপকে ভিন্ন খাতে নিতেই সীমান্তে মিয়ানমারের সৈন্য সমাবেশ, অপতৎপরতা বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন মহলের। এবছরও সেপ্টেম্বরেই সব দেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করল ভারত। পূর্ব ঘোষণা ছাড়াই এমন সিদ্ধান্তে চরম বিপাকে পড়েছেন বাংলাদেশের আমদানিকারকরা। ভারতীয় পেঁয়াজ না আসার খবরে অস্থির হয়ে উঠেছে দেশের বাজার। সব ধরনের পেঁয়াজের দামই বেড়েছে কেজি প্রতি 10 থেকে 15 টাকা পর্যন্ত। এ অবস্থায় সাধারণ মানুষের নাভিশ্বাস ঠেকাতে কঠোর নজরদারির তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। সোমবার বিকেলে ভারতের রপ্তানি বন্ধের সিদ্ধান্তের পরপরই দেশের বাজারে হুহু করে বাড়তে শুরু করে পেঁয়াজের দাম। রাজধানী ঢাকার বাজার যেন আরও এক কাঠি সরেস। কেননা কারওয়ান বাজারের দোকান ও আড়তগুলোতে আগে কেনা পেঁয়াজের পর্যাপ্ত মজুদ থাকার পরও একবেলার ব্যবধানে বাড়তে শুরু করে দাম। একই সাথে আমদানি করা পেঁয়াজের উত্তাপ ছড়ায় দেশি পেঁয়াজের দামেও। দাম বাড়া নিয়ে অজুহাতের শেষ নেই বিক্রেতাদের, তবে ক্রেতাদের দাবি কঠোর বাজার তদারকির। রপ্তানি বন্ধ হওয়ার শোনার সাথে সাথে বাজারে দাম বেড়ে যাবে 10-15 টাকা, এটাও অস্বাভাবিক। এই 250 টাকা পাল্লা যাচ্ছে, সকালে 200 টাকা পাল্লা নিচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজটা। সরকারের কাছে অবশ্যই দাবি জানাচ্ছি যে জোরালো একটা পদক্ষেপ নেওয়া, কেন বারবার এই দাম বাড়ছে। দেশি বিরুদ্ধে গরমে কারণে অনেক পুষে যাচ্ছে, যে রাখছি 100 মন টাঙে, এখন আছে 50 মন, 50 মার হয়েছে। কমিশনে বেশি 30 পয়সা কমিশন, লাভ হলে পার্টির লাভ হবে। পার্টি বলছে আমার পেঁয়াজ কোনো দামে বিক্রি করবে না, ইন্ডিয়ান পেঁয়াজ স্বাভাবিক না হোক, কিন্তু আমার পেঁয়াজ যেমন আছে তেমনই থাকবে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছর উৎপাদন হয়েছে প্রায় 24 লাখ মেট্রিক টন পেঁয়াজ। এর মধ্যে সংরক্ষণ দুর্বলতায় পৌঁছে যায় 30%, যা প্রায় 7.5 লাখ মেট্রিক টন। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে ইতোমধ্যে ভারত থেকে 8 লাখ মেট্রিক টনের বেশি পেঁয়াজ আমদানি হয়েছে। এসব পরিসংখ্যান অনুযায়ী দেশে পেঁয়াজের কোনো ঘাটতি নেই। বাজার বিশ্লেষকরা বলছেন, গেল বছর থেকে শিক্ষা নিয়ে আগে থেকেই পদক্ষেপ নেওয়া উচিত ছিল সরকারের। আজকে ঘোষণা দেওয়ার পর আজকেই যে পেঁয়াজের দাম বাড়বে, এটা কিন্তু একটা ফেয়ার ঘটনা না। এখানে কিন্তু একটা কারসাজি হচ্ছে। মোবাইল কোর্ট হোক, সরকারের যে মেকানিজম গুলো আছে, সেই মেকানিজম গুলোকে অত্যন্ত তৎপর রাখতে হবে। গেল বছরও সেপ্টেম্বরে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিলে কেজি প্রতি এর ঝাঁজ ঠেকে প্রায় 300 টাকায়। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। পেঁয়াজের বাজার দর সম্পর্কে জানাতে এই মুহূর্তে রাজধানীর শ্যামবাজারে আছেন রিপোর্টার শুভ খান। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শুভ, আমি রয়েছে রাজধানীর শ্যামবাজারে। এর আগে আমরা যেমনটি দেখেছিলাম কারওয়ান বাজারে, শ্যামবাজারে কিন্তু একই পরিস্থিতি। এখানে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 টাকা কেজি পর্যন্ত। এছাড়া যে ভারতীয় পেঁয়াজগুলো রয়েছে সেগুলো 50 থেকে 55 টাকা কেজি দরের মধ্যে বিক্রি হচ্ছে, এমনটাই কিন্তু এখানকার যারা আড়তদার রয়েছেন তারা কিন্তু বলছেন। তো আমরা যেটি দেখতে পাচ্ছি যে সকালের দিকে কিন্তু প্রচুর ভিড় রয়েছে, যেহেতু পেঁয়াজের মূল্য ঊর্ধ্বমুখীর দিকে, সে কারণে
কারণে কিন্তু আমরা বরাবরের মতো এবারও দেখতে পেয়েছি যে কারণ বাজারে যেমন দেখতে পেয়েছি যে খুচরা ক্রেতাদেরকে ভিড় লক্ষ্য করা গেছে। তো আমরা কিন্তু শ্যামবাজারে সেও দেখতে পাচ্ছি যে বেশ এখানে চাপ রয়েছে এবং এখানকার যারা আড়তদাররা বলছেন কিছু কিছু দোকানে আমরা গিয়েছিলাম, তারা কিন্তু বলেছেন যে এখনো পর্যন্ত তারা মূল্য নির্ধারণ করেননি, কিছুক্ষণ পর থেকে তারা আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু করবেন এমনটি কিন্তু তারা বলেছেন। তবে তারা বলেছেন যে যদি আমরা আড়তগুলোতে ভারতীয় পেঁয়াজের বেশ সরবরাহ দেখতে পাচ্ছি, কিন্তু তারা দাবি করেছেন যে এই পেঁয়াজগুলো আগে থেকেই এলসি করা ছিল এবং এগুলো 2 দিন আগের পেঁয়াজ, সেগুলোই কিন্তু বলছেন যে তাদের কাছে যে স্টকে ছিল সেগুলো ক্রমান্বয়ে বের করে কিন্তু তারা বিক্রি করছেন এমনটি কিন্তু তারা বলছেন। এবং তারা বলছেন যে গতকালকে থেকে কিন্তু আসলে শ্যামবাজারে সে অর্থে কিন্তু ভারতীয় পেঁয়াজে প্রবেশ করেনি। তবে এই জন্যই আমরা আড়তগুলোতে দেখতে পেয়েছি যে দেশীয় পেঁয়াজের বেশ সরবরাহ রয়েছে এবং সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে দাম বাড়ার ফলে যে খুচরা বিক্রেতা বা খুচরা ক্রেতাদের মধ্যে যে অতিরিক্ত কেনার একটা প্রবণতা আমরা দেখি, সেটি কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি যে কারণ বাজারে আমরা যেমনটি দেখেছি এবং এই শ্যামবাজারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে প্রয়োজনের অতিরিক্তই কিন্তু অনেকে পেঁয়াজ কিনছেন এবং এখানকার আড়তদাররাও কিন্তু বলছেন যে আসলে প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছু পণ্য যদি কেনা হয় সেক্ষেত্রে কিন্তু একটা কৃত্রিম সংকটের তৈরি হয়। সে কারণেই তারা বলছে যে প্রয়োজনের অতিরিক্ত পেঁয়াজ না কেনার পরামর্শ দিচ্ছেন ক্রেতাদের এবং তারা বলছেন যে আসলে এখনই পরিস্থিতি কী হবে সেটা কিন্তু আসলে বলা যাচ্ছে না। তবে তারা আশা করছেন যে যেহেতু মিয়ানমার সহ অন্যান্য দেশগুলো থেকে আগে থেকেই কিছু এলসি করা আছে, সে কারণে তারা বলছেন যে গত বছর যেরকম একটা পেঁয়াজের মূল্য প্রায় 250 থেকে 300 টাকা কেজি পর্যন্ত উঠেছিল, তারা বলছেন যে এবছর আসলে সেরকম হবে না। তারা বলছেন যে মিয়ানমার সহ অন্যান্য প্রতিবেশী দেশগুলো থেকে যে এলসি করা আছে সেই পেঁয়াজগুলো বাজারে আসতে শুরু করবে এবং কিছুদিন আগেই কিন্তু বাণিজ্যমন্ত্রী কিন্তু সেরকম ইঙ্গিত দিয়েছিলেন এবং এখানে শ্যামবাজারের যারা আড়তদার আছেন তারাও কিন্তু ইঙ্গিত দিয়েছেন যে পার্শ্ববর্তী মিয়ানমার সহ তুরস্ক সহ বিভিন্ন দেশে এলসি করা আছে সে পেঁয়াজগুলো খুব দ্রুতই দেশে পৌঁছাবে এমনটি তারা আশা করছেন। সুতরাং অন্যান্য বছরের মতো এবারে আসলে পেঁয়াজের দামে যে একটা অরাজক পরিস্থিতি সেটি তৈরি হবে না এমনটাই তারা বলছেন। তো ইকবাল, এই ছিল শ্যামবাজার থেকে আমার কাছে সবশেষ। পেঁয়াজের আজকের বাজার দর জানাতে রাজধানীর শ্যামবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার শুভ খান। বৃষ্টি, বন্যায় উৎপাদন কমে যাওয়া এবং অভ্যন্তরীণ চাহিদা বেড়ে যাওয়ায় ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে। সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে অবিলম্বে এই নির্দেশনা কার্যকরের আদেশ দেয় ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বৈদেশিক বাণিজ্য বিভাগ। উৎপাদন ও চাহিদার ভারসাম্য রক্ষা করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। কলকাতা থেকে বিস্তারিত জানিয়েছেন সুব্রত আচার্য। অনেকটা আচমকাই ভারত সরকারের যে কৃষিজাত পণ্য নিয়ন্ত্রণকারী সংস্থা নাফেড সোমবার দুপুরে তাদের সরকারি নোটিফিকেশনে জানায় অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ করার এবং তারপরই ভারত বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে এলসি হওয়া হাজার হাজার টন পেঁয়াজের যে প্রক্রিয়া সেটি থমকে যায়। দুপুর 12টা নাগাদ কেন্দ্রীয় সরকারের এই বৈদেশিক বাণিজ্য শাখা এই নোটিফিকেশন জারি করে এবং তারপরই ভারত বাংলাদেশের বিভিন্ন সীমান্তে আটকে থাকে শত শত পেঁয়াজবাহী বাংলাদেশের দিকে যাওয়া লরি। ভারত সরকার বলছে যে তাদের স্থানীয় বাজারের বিষয়টি বিবেচনা রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত এই নির্দেশনাই কার্যকর হবে। চলমান কোভিড বাস্তবতার কারণে দক্ষিণ ভারতের পুনে এবং নাসিকে ব্যাপক পরিমাণের পেঁয়াজের উৎপাদন ব্যাহত হয়। শুধু তাই নয়, টানা 68 দিনের লকডাউনের কারণে এবং পরবর্তী আনলক সিরিজের কারণে আন্তঃরাজ্য পরিবহন ব্যবস্থা সেটি স্বাভাবিক না হওয়ার কারণে পেঁয়াজ এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। ফলে পেঁয়াজের স্থানীয় বাজারের যে দাম সেটি অনেকাংশেই বেড়ে গিয়েছে। ভারতের কেন্দ্রীয় সরকারের এই বৈদেশিক বাণিজ্য শাখা থেকে সোমবার দুপুরে এই নির্দেশনা জারি করা হয়। কলকাতা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। এবার অন্য প্রসঙ্গ। 20 মামলা পরও ধরাছোঁয়ার বাইরে ব্রুনাই মানব পাচার চক্রের মূল হোতা মেহেদী হাসান বিজন। ভুক্তভোগীরা জানান, মামলা করায় উল্টো তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে। দালাল চক্রটি গেল কয়েক বছরে প্রত্যেকের কাছ থেকে 3 থেকে 6 লাখ টাকা নিয়ে প্রায় 5000 শ্রমিককে অবৈধভাবে ব্রুনাই নিয়ে যায়। কিন্তু সেখানে কাজ না থাকায় অধিকাংশই দেশে ফেরত আসতে বাধ্য হয়েছেন। কেউ কেউ ব্রুনাইয়ে মানবেতর জীবনযাপন করছেন। ইকরাম হুসাইনের রিপোর্ট। আমি এখন রাস্তা ঘুরি, এরা বড় কমপ্লেন দিয়েছিলাম এম্বাসি
এম্বাসি অফিসারে চাপ দিছে, পরে এই পাসপোর্টটা নিয়ে যায় রাকিনুরম আমার টিকিট টাকাটা এয়ারপোর্টের ভিতরে ঢুকাই দিছে। আমি আসছি দেশে, আমার এখন 15 লক্ষ টাকা ঋণ, আমি ঋণের যন্ত্রণায় বাড়িতে থাকতে পারি না। নির্যাতনে একটা আঙ্গুল হারিয়েছেন মাসুদ, এটা তো তার কাছে এখন মামুলি ব্যাপার। জীবনটাই যেখানে দুর্বিষহ। 7 লাখ টাকা ঋণ নিয়ে ব্রুনাই গিয়েছিলেন উন্নত জীবনের আশায়, সব স্বপ্ন ধুলোয় মিশে গেছে। গল্পটা শুধু নরসিংদীর মাসুদ মিয়ার নয়, দালালদের খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন কয়েক হাজার মানুষ। ব্রুনাই থেকে কোনো মতে ফেরত আসলেও পাওনাদারদের ভয়ে যেতে পারছেন না গ্রামের বাড়িতে। স্ত্রী পুত্র সন্তানদের সাথে আমি কোনো যোগাযোগ করতে পারি না। যোগাযোগ করলে বলে দিই ওর বাপের সাথে কথা কয়, ওদেরকে চাপ দিলে টাকা পাওয়া যাইব। আমি টাকা ঋণের চাপে মানুষের সাথে মুখ দেখাতে পারি না, টাকার চাপে বাড়িতে অশান্তি, মা অসুস্থ, বাবা অসুস্থ, সব দিক দিয়ে আমি কষ্টে আছি। হাজার হাজার লোক না খাইয়া করতেছে, মসজিদে জীবনযাপন করতেছে। দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট্ট দেশ ব্রুনাই এখন মানব পাচারের অন্যতম বড় রুট। সেখানে কাজ করে কয়েকটি চক্র, তার মধ্যে মেহেরপুরের মেহেদী হাসান বিজন একটি চক্রের মূল হোতা। 5 থেকে 7 বছর আগে শ্রমিক হিসাবে ব্রুনাই গিয়ে পিকআপ চালাতেন বিজন। ধীরে ধীরে মানব পাচারের সঙ্গে যুক্ত হয়ে বনে যান কোটি কোটি টাকার মালিক। গত বছর সেখানে কয়েকজন শ্রমিকের মামলার পর ব্রুনাই সরকার তার ভিসা বাতিল করে। কয়েক মাস জেল খাটার পর তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। তারা ওইখানে বিলাসিতা জীবন যাপন করে। মেহেদী হাসান বিজন, সে তো আমাদের এখান দেশে চলে গেছে, ভিসা ছাড়া, পাসপোর্ট ছাড়া অবৈধভাবে ব্রুনাইতে আসছে। যে একটা সমস্যার মধ্যে ফেলে গিয়েছে, এর একটা সুস্থ বিচার চাই আমরা। দেশে ফেরত আসা শ্রমিকরা বিজন ও তার সহযোগীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় 20টি মামলা করে। অভিযোগের ভিত্তিতে এই বছরের মার্চে চক্রের বেশ কিছু সদস্যকে গ্রেফতার করলেও কোনো এক অজানা কারণে ধরাছোঁয়ার বাইরে মূল হোতা মেহেদী হাসান বিজন। বিভিন্ন ব্যক্তি বিভিন্ন জায়গাতে রোল প্লে করেছে এবং এই তদন্ত অভিযান চলাকালীন আমরাও চেষ্টা করব সর্বোচ্চ যারা যারা জড়িত ছিল সবাইকে গ্রেফতার আওতায় নিয়ে আসা। বারবার ফেসবুক আইডি ও মোবাইল নম্বর পরিবর্তন করছেন বিজন। তার কয়েকটি নম্বরে ফোন দিলে বন্ধ পাওয়া যায়। আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। ভুক্তভোগীরা বলছেন মামলা করায় তাদের নানাভাবে হুমকি দিচ্ছে দালাল চক্রের সদস্যরা। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে, করোনায় ঘরবন্দি জীবন কাজে লাগিয়েছেন অনেক তরুণ তরুণী। ই লার্নিং প্রশিক্ষণে অংশ নিয়ে আয় করছেন বৈদেশিক মুদ্রা। রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকার জন্য তুরস্ক সরকার ও জনগণকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বিকেলে গণভবন থেকে ভার্চুয়াল কনফারেন্সে তুরস্কের আঙ্কারায় নবনির্মিত বাংলাদেশ দূতাবাস ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, প্রায় 3 বছর হতে চলল রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, তাদের নিজ দেশে ফেরত যাওয়া উচিত। আর এক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে পারে মিত্ররাষ্ট্র তুরস্ক। এ সময় মুজিব বর্ষে তুরস্কের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান সরকার প্রধান। অনুষ্ঠানে তুরস্ক থেকে যুক্ত হন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন ও তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসকোলু। শুরুতে নবনির্মিত বাংলাদেশ ভবনের প্রামাণ্যচিত্র দেখানো হয়। নিজস্ব এই ভবন তৈরি করতে খরচ হয় প্রায় 43 কোটি 50 লাখ টাকা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে রোববার দুপুর থেকে সোমবার দুপুর পর্যন্ত আরও 26 জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 4759 জনে। নতুন শনাক্ত হয়েছেন 1812 জন রোগী। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,39,332 জন। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 13,847 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 17,42,696 জনের। গেল 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন 1,812 জন। মোট আক্রান্ত 3,39,332। গত 24 ঘন্টায় মারা গেছেন 26 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 4,759 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,512 জন। মোট সুস্থ হয়েছেন 2,43,155 জন। নির্ধারিত সময়ের 20 দিন পেরিয়ে গেলেও লাইসেন্স নবায়ন করতে পারেনি 2/3 বেসরকারি হাসপাতাল। অল্প সময়ে একাধিক শর্ত পূরণ, অনলাইনে ফর্ম পূরণে জটিলতা, স্বাস্থ্য অধিদপ্তরের তীব্র জনবল সংকটে বিপাকে পড়তে হচ্ছে বলে দাবি করে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সমিতি। লাইসেন্স ফি কমানো, বছর বছর নবায়নের নিয়ম পরিবর্তন সহ প্রক্রিয়া সহজ করার আহ্বান মালিকদের। মুজাহিদ শুভর রিপোর্ট।
লাইসেন্স নবায়নের জন্য শনিবার পর্যন্ত অনলাইনে আবেদনপত্র জমা পড়েছে ১৬,৯১৬টি। ইতোমধ্যেই লাইসেন্স পেয়েছে ৬,৬৩৬টি বেসরকারি হাসপাতাল। আর যাচাই বাছাই শেষ হয়ে লাইসেন্স প্রাপ্তির অপেক্ষায় রয়েছে আরও ২,০৫৮টি হাসপাতাল। লাইসেন্স ফি, পরিবেশ ছাড়পত্র, মাদকের ছাড়পত্র, বর্জ্য ব্যবস্থাপনা চুক্তিপত্র সহ নানা শর্ত ১ মাসের বেঁধে দেয়া সময়ে পূরণ করতে ব্যর্থ হয়েছে অনেকেই। ছোট ও মাঝারি হাসপাতালগুলো লাইসেন্স পেতে তাই হিমশিম খাচ্ছে। তবে বড় হাসপাতালগুলো সহজেই যাবতীয় শর্ত পূরণ করে সম্পন্ন করছে নবায়ন। একটা কাগজের পিছনে গেলে দেখা গেছে ১০-১৫ দিন সময় চলে যায়। নির্দিষ্ট একটা সময়ের ভিতরে এটা হয় না, আর এই প্রক্রিয়াটা অনেক জটিল। আমরা লাইসেন্সের মধ্যে আবেদন করেছি, সাকসেসফুল মেসেজ পাইছি আমরা, এখন ইনস্পেকশনের অপেক্ষায় আছে। ছোট হসপিটাল 20 বেডের হসপিটাল, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাকে যদি 50,000 টাকার রেনু প্রত্যেক বছরে দিতে হয়, সেটা আসলে আমার জন্য আসলে কষ্টকর। নতুন পদ্ধতিতে অবশ্যই আধুনিক, আগের থেকে অনেক সহজ। নির্দিষ্ট ফরম্যাট আছে, সেই অনুসারে আমরা ফিল আপ করে অনলাইনে জমা দিই। আমাদের এখানে সরাসরি গিয়ে ধর্ণা দিতে হয়। এদিকে একাধিক শর্ত কমিয়ে প্রক্রিয়া আরও সহজ করবার আহ্বান জানিয়েছে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতি। 5,000 থেকে 50,000 যারা ছোটোখাটো ক্লিনিক বা ডায়াগনস্টিক রয়েছে, তাদের পক্ষে তো এত টাকা দিয়ে হয়তো সম্ভব নাও হতে পারে। এত হাজার ক্লিনিককে 1 বছরে নবায়ন করতে করতে কিন্তু আরও 6 মাস পার হয়ে যাবে। সেটা একটা জটিলতা। প্রত্যেক কটা ক্লিনিকে যদি কম্পালসারি নার্কোটিক লাইসেন্স রাখতে হয়, এই লাইসেন্স পেতে পেতে কিন্তু 1 বছর 2 বছর লেগে যাবে। সর্বাত্মক সহযোগিতার পরও লাইসেন্স নবায়নের ক্ষেত্রে যারা গড়িমসি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ক্রাইটেরিয়া ফুলফিল করে লাইসেন্স দেওয়া হয়, যদি তারা সেটা ফুলফিল করতে পারে, আমি মনে করি জনগণ ভালো স্বাস্থ্যসেবা পাবে। যদি একেবারে কেউ অনলাইনে প্রবেশ না করে, একেবারে যদি কারো লাইসেন্স না থাকে, সেগুলি বন্ধ করার ব্যবস্থা করে। লাইসেন্স নবায়নের ক্ষেত্রে পরিবেশের ছাড়পত্র অন্যতম একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। অথচ দেশের প্রায় 17,000 হাসপাতালের কোনো মতে 200টির রয়েছে ইটিবি প্ল্যান্ট। এক্ষেত্রে ইটিবির জন্য আবেদনকারীদেরও এবার দেয়া হচ্ছে নবায়নের সুযোগ। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। করোনায় শারীরিক দূরত্ব বজায় রাখার বাধ্যবাধকতা বাধা হয়ে দাঁড়ায়নি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে। অনলাইন প্ল্যাটফর্ম ই-লার্নিং প্রশিক্ষণে অংশ নিচ্ছেন অনেকেই। ঘরে বসেই গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন সহ নানা প্রশিক্ষণ নিয়ে নিজের পায়ে দাঁড়াচ্ছেন তারা। কাজ শিখে অনেকেই আয় করছেন বৈদেশিক মুদ্রা। বিস্তারিত জানাচ্ছেন সাজিদ রাজু। প্রচলিত ক্লাসরুম নয়, দূরের কম্পিউটার থেকে ইন্টারনেটের মাধ্যমে যুক্ত শিক্ষার্থীদের দেয়া হচ্ছে দক্ষতা বৃদ্ধির নানা প্রশিক্ষণ। তাত্ত্বিক আলোচনা নয়, বরং হাতে কলমেই নানা নির্দেশনা দিচ্ছেন প্রশিক্ষক। বিগিনার যারা আছেন তারা খুব সহজে কাজ করতে পারবে। প্রশিক্ষকরা বলছেন, সামাজিক দূরত্ব রক্ষার জন্য প্রথাগত শিক্ষা কার্যক্রম ব্যাহত হলেও নিউ নরমাল পরিস্থিতিতে ই লার্নিং আবির্ভূত হয়েছে এক নতুন সম্ভাবনা হিসেবে। বিশেষ করে ঘরে বসেই প্রশিক্ষণ নিয়ে আউটসোর্সিং করে অর্থ উপার্জন করছেন শিক্ষার্থীরা। সে বাসায় বসে যখন ক্লাস করছে, সে ডেফিনেটলি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করছে, অন টাইমে ক্লাস করতে পারছে। অনেকেই ভালো করছে, অনেকেই মার্কেট প্লেসগুলো ধরে ফেলেছে এবং তারা ইনকাম শুরু করে দিয়েছে। মোবাইল বা কম্পিউটার ডিভাইস ও ইন্টারনেট সংযোগ এবং প্রযুক্তির প্রাথমিক জ্ঞান থাকলেই যে কোনো ধরনের প্রশিক্ষণ নেওয়া যায় অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে। সংযুক্ত হওয়া যায় যে কোনো জায়গা থেকে। ফলে করোনা প্রথম দিকে শিক্ষার্থীদের ঘর থেকে বের হওয়ার যে বাধা সৃষ্টি করেছিল, তাই এখন সুযোগের নাম। যখন কোনো ক্লাস নিচ্ছি, প্রত্যেকটা স্টুডেন্টকেই যখন তাদেরকে কাজ দেওয়া হচ্ছে, আমরা বলি যে সেই ভিডিওটা যাতে অন করে রাখে, যাতে করে গেস করতে পারি যে ওরা আসলে কিভাবে কাজ করছে। আগে একটা ছেলে বা একটা মেয়ে শিখতে হলে আমাদের শহরে আসতে হতো, তারা কিন্তু এখন সেই ওখান থেকে আমাদের অনলাইন প্ল্যাটফর্মে শিখছে এবং সবচেয়ে ভালো বিষয় হচ্ছে তাদের ফিডব্যাকগুলো খুবই ভালো। অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট OECD ভুক্ত দেশগুলোয় কারিগরি শিক্ষায় গড় অংশগ্রহণের হার 45%-এর ওপরে। সেখানে বাংলাদেশে এই হার 15%-এরও কম। করোনাকালে দেশ জুড়ে বেসরকারি খাতের প্রশিক্ষণ ও দক্ষ জনবল তৈরিতে সরকার সচেষ্ট এবং পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে বলে জানান তথ্য প্রযুক্তি বিভাগের সচিব। সরকারি পর্যায় থেকে তাদের বিভিন্ন ডেভেলপমেন্টে সহযোগিতা করা, এই কাজটি কিন্তু আমাদের করতে হবে। আমরা মেন্টরিং, টিচিং, লার্নিং, ট্রেনিং, কোচিং এগুলোর মাধ্যমে কিন্তু আমরা করছি। সংশ্লিষ্টরা বলছেন, হাই স্পিড ইন্টারনেট নিশ্চিত করতে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন ও ই লার্নিং এর বিকাশের সঙ্গে যুক্ত স্টার্টআপগুলোর জন্য ব্যাংক অর্থায়নের সুযোগ সৃষ্টি করলে গতি পাবে জনশক্তি সৃষ্টির পদক্ষেপ। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে 2 দিন ধরে পুরোপুরি বন্ধ ফেরি চলাচল। এতে বিপাকে পড়েছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ। বিস্তারিত জানাচ্ছে শিমুলিয়া ঘাটে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উজ্জ্বল। ইকবাল, এই শিমুলিয়া কাঁঠালবাড়ি ফেরি রুটে যে
অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। সেই কারণে কিন্তু লাখো মানুষের দুর্ভোগ, কারণ দক্ষিণাঞ্চলের এই প্রবেশদ্বার শিমুলিয়া ঘাট এবং কাঁঠালবাড়ি ঘাট দুঘাটে কিন্তু মানুষের কষ্টের সীমা নেই। অনেকেই কিন্তু এই যে ফেরিতে পার হওয়ার জন্য এসে ফিরে যাচ্ছেন অথবা গাড়ি রেখে লঞ্চে বা স্পিড বোটে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছেন। এদিকে যে নাব্য সংকট নিয়ে এই ফেরি চলাচল বন্ধ হয়ে গেল, সেই নাব্য সংকট নিরসনে কিন্তু এখনো কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। কারণ হচ্ছে যে লৌহজং টার্নিং দিয়ে ফেরি চলাচল করতো, সেই চ্যানেলটি এখন কিন্তু একেবারে অচল হয়ে গেছে এবং সেখানে ড্রেজার আটকা পড়েছে এবং সেখানে কিন্তু প্রাইভেট 5টি এবং বিআইডব্লিউটি এর 8টি সহ 13টি ড্রেজার থাকলেও চ্যানেলে কোনো পলি অপসারণ চলছে না। চ্যানেলের বাইরে পদ্মা সেতুর পশ্চিম পাশে একটি জায়গাতে একটি ড্রেজার কাজ করছে। আর এই যে এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য কিন্তু আজকে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব, বিআইডব্লিউটি এর চেয়ারম্যান, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান তারা কিন্তু এখানে আজকে আসার কথা রয়েছে। তারা এসে সরজমিন দেখে কিন্তু পদক্ষেপ নেওয়ার কথা রয়েছে। এই যে লৌহজং টার্নিং এর সামান্য পাশে কিন্তু পদ্মা চ্যানেলের যে পদ্মা সেতু যে নিজস্ব চ্যানেল, সেই নিজস্ব চ্যানেল দিয়ে কিন্তু এখন লঞ্চগুলো চলাচল করছে, স্পিডবোট চলছে। তবে এই চ্যানেলটি দিয়ে ফেরি চলাচল করানো যায় কিনা সেটি নিয়ে কিন্তু কালও কথা হয়েছে পদ্মা সেতু কর্তৃপক্ষের সঙ্গে। পদ্মা সেতুর যে এই 24-25 যেই খুঁটি, সেই নিচ দিয়ে যেভাবে যেতে পারে এই ফেরিগুলো, সেখানে কিন্তু নাব্যতা ফিরানোর পরিকল্পনা রয়েছে। এই ছিল যে ওই সেখানকার নাব্য পরিস্থিতি। আর নদী ভাঙনে কিন্তু 3 নম্বর ঘাট ঝুঁকির মধ্যে রয়েছে, আর দুপারেই দুর্ভোগ রয়েছে। এই ছিল এখানকার সর্বশেষ। ইকবাল। সীমান্তে সেনা সমাবেশ মিয়ানমারের নতুন পায়তারা বলে মনে করছেন কক্সবাজারের সচেতন মহল। আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগের মাধ্যমে মিয়ানমারের এই অপতৎপরতা বন্ধ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। গত 11 সেপ্টেম্বর মিয়ানমার সেনাবাহিনীর হাজারখানেক সদস্য বাংলাদেশ সীমান্তের নাফ নদীর তীর, মংডু 1 নম্বর জেটি এবং কানিংচংয়ে নির্মাণাধীন অর্থনৈতিক অঞ্চলে অবস্থান নেয়। 2017 সালের পর থেকেই মিয়ানমার বারবার সীমান্তে সৈন্য সমাবেশ, গুলিবর্ষণ ও ভয়ভীতি সঞ্চার করে আসছে, যা রোহিঙ্গাদের মাঝে ভীতি সঞ্চার করে প্রত্যাবাসন বিমুখতা তৈরি করা বলে মনে করছেন সচেতন মহল। রোহিঙ্গাদেরকে যাতে ফেরত নিয়ে আনা যায়, তাদের বিমুখ করার জন্য এই প্রক্রিয়াটা করা হচ্ছে। আমরা আশা করব আমাদের সরকার এই ব্যাপারে কড়া প্রতিবাদ জানাবে এবং ভবিষ্যতে যাতে মিয়ানমার সরকার এ ঘটনা না করে, তার জন্য আমরা সোচ্চার থাকবে। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন রোহিঙ্গা ইস্যুটি বারবার আন্তর্জাতিক মহলের প্রাধান্য পাচ্ছে, তাই মিয়ানমার এই ইস্যুকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চালাচ্ছে। তাদের উপস্থিতি ওখানে বজায় রাখা বেশি করে, যে রোহিঙ্গা জিনিসটাকে নিয়ে বিশেষ করে আইসিসিতে আসছে, আইসিজেতে আসছে, আন্তর্জাতিক বিভিন্ন সেদিন আসিয়ানের সম্মেলনেও, আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনেও বিষয়টা আলোচনা হয়েছে। সীমান্তে এই ধরনের অপতৎপরতা বন্ধে আন্তর্জাতিকভাবে মিয়ানমারকে চাপ প্রয়োগ করা প্রয়োজন বলে মনে করছেন রোহিঙ্গা প্রতিরোধ ও সংগ্রাম পরিষদের এই নেতা। বারবার সৈন্য সমাবেশ ঘটিয়ে এবং উস্কানিমূলক অবস্থা অবলম্বন করে মিয়ানমার সরকার সত্যিকার অর্থে রোহিঙ্গা প্রত্যাবাসন এবং আন্তর্জাতিক যে প্রেশার তাদের উপর আছে, ওইটা ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য তারা চেষ্টা করতেছে। মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে 2017 সালের 25 আগস্টের পর প্রাণ ভয়ে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয় 7.5 লাখের বেশি রোহিঙ্গা। কিন্তু প্রত্যাবাসন ইস্যুতে দুদেশের মধ্যে চুক্তি হলেও এখনও একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি মিয়ানমার। সময় সংবাদ, কক্সবাজার। সকালের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পূর্ব ঘোষণা ছাড়াই আবারও পেঁয়াজ রপ্তানি বন্ধ করল ভারত। দেশের বাজারে হু হু করে বাড়ছে দাম। কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা মত বিশ্লেষকদের। আমি আসি দেশে, আমার এখন 15 লক্ষ টাকা ঋণ, আমি ঋণের যন্ত্রণায় বাড়িতে থাকতে পারি না। দালালের খপ্পরে পড়ে সব হারিয়ে নিঃস্ব কয়েক হাজার মানুষ। ধরাছোঁয়ার বাইরে ব্রুনাইয়ে মানব পাচার চক্রের মূল হোতা মেহেরপুরের বিজন। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়ের।